নমস্কার। আজ এমন একজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো, যার কথা অনেকে জানেন বা অনেকে জানেন না। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় যার কথা প্রায় উল্লেখ নেই বললেই চলে, তিনি উল্লাসকর দত্ত। ১৬১২ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পশ্চিম উপকূলের সুরাটে কুঠি স্থাপন করতে দিয়েছিলেন, তখন তিনি নিশ্চয়ই কল্পনা করতে পারেননি তার ঔদার্যের সুযোগ নিয়ে বেনিয়া সাম্রাজ্যবাদী ইংরেজরা এসেছে ভারতীয় উপমহাদেশকে লুট করতে, এসেছে রক্তচোষার মতো দেহের প্রতিটি রক্তবিন্দু শুষে এ সমৃদ্ধ অঞ্চল ধ্বংস করতে। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে মির্জাফরদের বিশ্বাসঘাতকতায় ইংরেজ শক্তি জয়ী হলে এক সুদীর্ঘ দুর্ভাগ্যের সূচনা হয়। ১৯৪৭ সালে ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেলেও তছনছ করে দিয়ে গেছে উপমহাদেশের মানচিত্র, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা, কৃষি সব কিছুই। ঠিক এই পরাধীন ভারতবর্ষেই জন্ম হয়েছিল উল্লাসকর দত্তের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিকাছায়। তার পিতার নাম দ্বিজদাস দাশগুপ্ত, ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। ১৯০৩ সালে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এ দীর্ঘ পরাধীনতায় ভারতবর্ষের অনেক সূর্য সন্তান সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করার গৌরবময় পথ বেছে নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, হাজী শরিয়ত উল্লাহ তিতুমির, বীর সন্তানদের তালিকা কম নয়। এ স্বর্ণোজ্জ্বল মাহেন্দ্র অধ্যায় রচয়িতাদের কারো স্মৃতি আমাদের মন ও মস্তিষ্কে সজীব থাকলেও অনেকের কথা আমাদের মনে নেই, কিংবা আমরা তাদের স্মরণ করার সুযোগ পাই না। এমনই একজন বিস্তৃতপ্রায় বিপ্লবী উল্লাসকর দত্ত। সে সময় ভারতের ইংরেজরা ভারতীয়দের অবজ্ঞা করত এবং ভারতীয়দের সম্পর্কে ঘৃণ্য মন্তব্য করত। প্রেসিডেন্সি কলেজের একজন ইংরেজ শিক্ষক প্রফেসর রাসেল বাঙালিদের সম্পর্কে অশিষ্ট উক্তি করলে উল্লাসকর দত্ত তাকে শারীরিকভাবে আঘাত করেন, আর সেই কারণেই তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। এ সময় থেকে তার জীবনে পরিবর্তন আসে। উল্লাসকর দত্ত যুগান্তর দলে যোগদান করেন। তিনি বিস্ফোরক নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেন। তার ফর্মুলায় তৈরি বোমা পরীক্ষা করার জন্যে একদল বিপ্লবী বেছে নেন দেওঘরের নিকট নির্জন দিঘরিয়া পাহাড়। ১৯০৮ সালে প্রথম দিকে সেই পরীক্ষার দিন বোমা ছোড়ার সময় আহত হয়ে মারা যান বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তী এবং উল্লাসকর দত্ত মারাত্মক জখম হন। গোপনে কলকাতায় তার চিকিৎসা করেন ডাক্তার ও বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক। উল্লাসকরের তৈরি বোমায় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নিয়ে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার জন্যে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বোমা কিংসফোর্ডের গাড়ির বদলে অন্য ইংরেজের গাড়িতে গিয়ে পড়ে। পরের দিন ধরা পড়েন ক্ষুদিরাম। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করেন। ফাঁসি হয়ে যায় ক্ষুদিরামের ১১ই আগস্ট ১৯০৮ সালে। শুরু হয় ধরপাকড়। মুরারিপুকুর বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা আবিষ্কৃত হয়। অরবিন্দু, বারীন্দ্র, উল্লাসকর সহ ধরা পড়েন সবাই। উল্লাসকরের ছোটবেলার বন্ধু ধরণী সেনগুপ্ত ও নগেন সেনগুপ্ত এবং ৪ বছরের ছোট মামাতো ভাই অশোক নন্দীও ধরা পড়ে। ১৯০৮ সালের ১৯ অক্টোবর ২৪ পরগনার জেলা দায়রা জজ মিস্টার চার্লস পোর্টাল ব্রিজক্রফটের অধীনে মামলা ওঠে। ইতিহাসে তা আলিপুর বোমা মামলা নামে বিখ্যাত হয়। ১৯০৯ খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলার উল্লাসকর দত্ত এবং বারিন ঘোষের ফাঁসির আদেশ দেয়। পরে উচ্চ আদালতে ফাঁসির পরিবর্তে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হয়। এবার অন্য জীবন, আরো কষ্টের জীবন।
কলকাতা থেকে 600 মাইল দূরে আন্দামান। 10 ফুট বাই 8 ফুট সেলে রাখা হয় এক একজনকে। ওখানে আছে কয়েদিদের খাটানোর নানান ব্যবস্থা। নারকেলের ছোবড়া থেকে দড়ি পাকানো, ঘানি চালিয়ে তেল নিষ্কাশন। একটি কলুর বলদ সারাদিন ঘানি ঘুরিয়ে যেখানে 8 তেল বের করত, সেখানে উল্লাসকর দত্তদের 1 মণ তেল বের করতে হতো, না পারলে কঠিন শাস্তি। খাবার হিসাবে জুড়ত গরম জলে চাল সিদ্ধ, সকালে দুপুরে 1 বাটি ভাত, 2টো রুটি আর অড়হর ডাল। এখানেই নানা রকম অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন উল্লাসকর দত্ত। তাকে পাঠানো হয় মাদ্রাজের মানসিক হাসপাতালে। দীর্ঘ 12 বছর কারাগারে কাটানোর পর 1920 সালে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আর তিনি সক্রিয় বিপ্লববাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারেননি। তার মূল কারণ ছিল দীর্ঘদিনের অত্যাচারের ফলে তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় 10 বছর লেগেছিল। 1931 সালে তাকে আবার গ্রেপ্তার করা হয়। এ সময়েও তাকে বিনা বিচারে 18 মাস জেল খাটতে হয়েছিল। মুক্তি পাওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হননি। বিপ্লবী জীবনের বাইরেও তার এক চমকপ্রদ প্রেমিক জীবন ছিল। স্বাধীনতা আন্দোলনে যোগদানের পর বিপ্লবী বিপিনচন্দ্র পাল মহাশয়ের বাড়িতে তার যাতায়াত ছিল। এখানেই তার ছোট মেয়ে লীলা পালের প্রেমে পড়েছিলেন তিনি। দুজনেই প্রতিজ্ঞা করেন ঘর বাঁধবেন। এর মধ্যেই তার বিপ্লবী আন্দোলন এবং সাজা প্রাপ্তির ঘটনা ঘটে। মুক্তির পর শোনেন লীলা দেবী লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে নৃপেন বসু নামক একজনকে বিয়ে করে সরকারি চাকরি করছেন এবং বোম্বে থাকেন। জেল থেকে বেরিয়ে এই সংবাদ পেয়ে উল্লাসকর দত্ত বোম্বে পাড়ি দেন। লীলাকে ভৎসনা করেন। লীলার সামনে আগুন দিয়ে তার সমস্ত চিঠি পুড়িয়ে ধুতির খুঁটে ছাই বেঁধে ফিরলেন জন্মভূমিতে। এর মধ্যে জানতে পারেন লীলার স্বামী মারা গেছেন এবং লীলা পক্ষাঘাতে আক্রান্ত। লীলার অর্ধাঙ্গ অবশ এবং কয়েকটি আঙুল চিরতরে বেঁকে গেছে। এই সংবাদ পেয়ে উল্লাসকর দত্ত লীলাকে নিতে আসেন বোম্বেতে। এই সংবাদ পেয়ে উল্লাসকর দত্ত লীলাকে নিয়ে আসেন এবং কলকাতায় তার বন্ধুদের সহযোগিতায় 1948 সালে ব্রাহ্মমতে বিয়ে করেন। তখন তাদের বয়স প্রায় 63 বছর। উল্লাসকর দত্ত, যার মনে অমন ভালোবাসা বেঁধেছিল কৈশোরে, তার পরিপূর্ণতা পেল 63 বছর বয়সে। এই দম্পতি টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে ছোট্ট একটি ঘরে থাকতেন। দারিদ্র্যের কারণে খুবই কষ্টে তাদের জীবন কাটছিল। লীলার প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ভাতাই ছিল তাদের সম্বল। উল্লাসকর দত্ত সরকারি ভাতা ও সাহায্য প্রত্যাখ্যান করেন। 1951 সালে পঙ্গু স্ত্রীকে নিয়ে কয়েকজন বন্ধুর সহযোগিতায় আসামের শিলচরে ফিরে যান। আমৃত্যু তিনি ওখানেই থাকেন। 1962 সালে লীলা দেবী মারা যান। চরম একাকিত্ব এবং চরম দারিদ্র্যের মধ্যে আরও প্রায় 3 বছর কাটিয়ে 1965 সালে তার মৃত্যু হয়। এক মহানায়ক দেশপ্রেমিকের মৃত্যুর সাথে সাথে অনেকগুলো প্রশ্ন জাগে মনে। ভারতীয় প্রজাতন্ত্রের অসামরিক সম্মানগুলো যেমন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী চালু হয় 1954 সাল থেকে। অথচ এমন মহান বিপ্লবীকে ভারত সরকার কোনো সম্মানেই ভূষিত করেন নাই। এ বড় বেদনাদায়ক ব্যাপার। নমস্কার।